গোপাল খুড়োর কাছে প্রায়ই আমরা পাড়ার জনা কয়েক ছেলে মিলে গল্প শোনার বায়না ধরি। সেদিনও গল্প শোনার আবদার করে বসলাম। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গোস্বামীদের আট চালাতে বসে আছি আমরা দুজন আর গোপাল খুড়ো। এমন সময় দেখলাম ভূষণ একটি হাতে ছাতা আর একটি হাতে একটা ঠোঙায় করে কি যেন নিয়ে এদিকে এগিয়ে আসছে। কাছে এসে ছাতাটা আটচালার এক কোণে দাঁড় করিয়ে রেখে তারপর আমাদের কাছে এসে বসলো সে। ঠোঙায় করে কি এনেছিস রে ভূষো? ভূষণ ভীষণ চটে গিয়ে বলে উঠল, তোকে কেন বলবো রে বেনো? ফের যদি ভূষো বলবি তো মেরে তোর নাক ফাটিয়ে দেবো। বারে, তোর নাম তো ভূষণ, একটু ছোট করে ডাকলাম আর কি, এতে চটে যাওয়ার কি হলো? দেখলাম এই বৃষ্টির দিনের আসরটা বুঝি মাটি হতে বসেছে। আমি তাড়াতাড়ি বললাম, রাগ করিস না ভাই ভূষণ, জানিসই তো ও একটু অমনি। তা কি এনেছিস ঠোঙায় করে? গন্ধে যে জিভে জল এসে যাচ্ছে। আমার কথায় ভূষণের মনটা খানিকটা নরম হলো। এমন বৃষ্টির দিন বেরোনোর সময় দেখলাম মা ফুলুরি পাচ্ছে। আমায় বলল সকলের জন্য এক ঠোঙা ফুলুরি নিয়ে যেতে। আমিও ভেবে দেখলুম গোপাল খুড়োর মুখে গল্প শুনতে শুনতে ফুলুরি খেতে বেশ ভালোই লাগবে, তাই সববার জন্য নিয়ে এলাম। নে নে, খেয়ে দেখ। ভূষণ হাত বাড়িয়ে ফুলুরির ঠোঙাটা আড্ডার মাঝখানে রাখে। গোপাল খুড়ো এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন। তারপর খানিকক্ষণ কি ভেবে বলে উঠলেন, ধলেশ্বরী নদীর তীরে জঙ্গলের কথা শুনেছিস কখনো? এসব গাঁজাখড়ি গল্প চলবে না খুড়ো, ভালো কোনো গল্প বলতে হবে। আমি গাঁজাখুরি গল্প বলছি, এ কথা তোকে কে বললো রে? খুড়োর গম্ভীর স্বর শুনে একেবারে চুপ হয়ে গেল বিনয়। ব্যাপারটা সামলে নিতে আমি বলে উঠলাম, নিজেদের মধ্যে রাগারাগি না করে একটা কাজ করো, খুড়ো তুমি গল্প শুরু করো তো। খুড়ো তার হাতের ফুলুরিতে একটা কামড় দিয়ে বললেন, বেশ, আমি আজ তোদের একটা সত্যি ঘটনার কথা শোনাবো। অবশ্য আমার নিজের চোখে দেখা ঘটনা নয়, ঘটনাটি আমি শুনেছি আমার নিজের ছোট মামার কাছে। আমি তোদের ঘটনাটি আমার মামার মুখে যেভাবে শুনেছি ঠিক সেইভাবেই বলছি, খুব মন দিয়ে শুনবি সবাই। আমরাও অত্যুৎসাহী ছেলের দল ঘাড় নেড়ে সম্মতি জানালাম। খুড়ো গল্প শুরু করলেন। সেবার খুব বৃষ্টি হয়েছে মামার বাড়ির গ্রামে। জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না, সকলের জন্যই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আমার ছোট মামা মাছ ধরতে খুব ভালোবাসতেন, আর ভালোবাসতেন শিকার করতে। সেই শিকার করার নেশা তার আজও আছে। একবার তো, যাকে সে গল্প না হয় আর একদিন বলবো। আজ যা বলতে বসেছি সেটাই বলি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শীর্ণকায়া নদী ধলেশ্বরী। এমনিতে সে শান্ত হলেও বর্ষায় তার ভীষণ রূপ দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। তেমনই এক বর্ষার রাতে আমার ছোট মামা ও তার বন্ধু ঠিক করলো ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যাবে। মামা বললেন, আমি মাঝ নদীতে মাছ ধরবো, তুই যদি রাজি থাকিস তো বল। মামার বন্ধু হরিশ বলল, আমি রাজি, কিন্তু মাঝ নদীতে যাব কিভাবে? কোনো নৌকা জোগাড় করতে হবে তো। সেজন্য চিন্তা কি, আমাদের গাঁয়ের নিতাই মাঝি আছে তো, সে শুনেছি অনেক রাত অব্দি খেয়া পারাপার করে। এইরকম খানিকক্ষণ আলোচনার পর স্থির হলো সেদিন রাতেই দুজনে মাছ ধরতে যাবে মাঝ নদীতে। একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে 1 নম্বর। অসংখ্য ধন্যবাদ এই অ্যাপটির জন্য, যার মাধ্যমে 10,000-এরও বেশি মানুষ কোটিপতি হয়েছেন এবং প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। বিজয়ীদের মধ্যে একজন হলেন মোশাররফ মুর্তজা। তিনি জানান, শুরুতে তিনি মাত্র 400 টাকা ডিপোজিট করেছিলেন এবং মাত্র 5 মিনিটের মধ্যে 5 লক্ষ টাকার জ্যাকপট জিতে নেন এবং সঙ্গে সঙ্গে তার পুরস্কারটি কার্ডে জমা হয়। এই অ্যাপের মালিকরা জানিয়েছেন যে
নতুন খেলোয়াড়দের বোনাস দিয়ে উৎসাহিত করা হয় এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব জয়েন করতে, কেননা রেজিস্ট্রেশন শুধুমাত্র এই মাসের শেষ পর্যন্তই চালু থাকবে। আপনি যদি এরকম ভাগ্যবানদের একজন হতে চান তবে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি এখনই জয়েন করুন। নিচের দেয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। রাত ঠিক 12টায় দুজনে বাড়ি থেকে বের হয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। কুলকুল শব্দে বয়ে চলেছে নদীর জল। বর্ষায় নদীর জল কানায় কানায় পরিপূর্ণ। মামার তখন বয়স কম। এই বয়সে মনে হয় সব পারবো, কোনো কিছুই আমাদের দমিয়ে রাখতে পারবে না। ছাতা মাথায় দুজনে এদিক ওদিকে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কোথাও একটা নৌকা দেখতে পেল না। এই কই রে পরিতোষ, কোনো নৌকা যে চোখে পড়ছে না। তাই তো দেখছি, কিন্তু মামার কথা শেষ না হতেই অন্ধকারের মধ্যে অনেক দূরে একটা ডিঙি নৌকা ভেসে উঠল। দুজনে অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখল নৌকাটা যেন হঠাৎ করেই জলের উপরে ভেসে উঠল এবং তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। বৃষ্টির বেগ ক্রমশ বেড়েই চলেছে। ঠান্ডা ঝোড়ো হাওয়ায় শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে। নিতাই মাঝি তার নৌকা থামিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, বাবুরা, এই ঝড় বৃষ্টির রাতে কোথায় চললে গো? দুজনে এই গলা শুনে একটু ভয় পেয়ে গেল। তারপর আমার ছোট মামা বলল, মাছ ধরতে যাবো গো নিতাই দা, মাছ নদীতে যাব, এই নিয়ে যাবে আমাদের? এই ঝড় বৃষ্টির রাতে মাছ নদীতে গিয়ে মাছ ধরবে? তোমাদের কি প্রাণের ভয় নেই গো বাবুরা? তাছাড়া ওদিকে ঘন জঙ্গল। এই তোমার অত কথায় কাজ কি বাপু? তোমাকে পয়সা দেব, তুমি আমাদের নিয়ে যাবে, ব্যাস কথা শেষ। এখন চলো দেখি, ভোর হওয়ার আগে সব মাছ ধরে ফেলতে হবে। আর একটা কথা, এই জেলেরা যেন এ কথা খুনাক্ষরেও জানতে না পারে। নিতাই মাঝি কোনো কথা বলল না। হরিশ আর আমার ছোট মামা দুজনেই উঠে বসলো নিতাই মাঝির ছোট ডিঙি নৌকায়। আকাশ কালো মেঘে ঢাকা, তাই ঘন অন্ধকারে তারা যে কোন দিকে চলেছে তা ঠাউর করতে পারল না। একটানা বৃষ্টি হয়েই চলেছে। নিতাই মাঝি এক মনে নৌকার দাঁড় বেয়ে চলেছে। ওরা দুজনে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে নৌকার পাটাতনের উপরে। বেশ খানিকটা যাওয়ার পরে নদীর পাড়ের জঙ্গল থেকে একটা শব্দ শোনা গেল, কান্নার শব্দ। হরিশ অবাক হয়ে বলে ওঠে, এই কে কাঁদে? এই ঝড় বৃষ্টির রাতে ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যে আবার কাঁদবে কে? তুই ভুল শুনেছিস। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও শোনা গেল একটি মেয়ে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। তার কান্নার আওয়াজ ছড়িয়ে পড়েছে নদীর বিস্তীর্ণ এলাকায়। হরিশ নিতাই মাঝিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এ কে অমন করে কাঁদছে তুমি জানো? ও কিছু না, তোমরা চুপ করে বসে থাকো, আর একটু পরেই আমরা মাছ নদীতে গিয়ে পড়ব। কিন্তু চুপ করে বসে থাকো বললেই কি আর বসা যায়? মেয়েটি একটানা কেঁদেই চলেছে। নিতাইদা নৌকা বাঁধো, ওখানে কি হয়েছে আমরা দেখতে যাব। ও ভুলটি করো না গো বাবুরা। এবার দুজনে বেশ অবাক হলো। নিতাই মাঝি কি পাষাণ? তার মনে কি একটুও দয়া মায়া নেই? এবার দুজনে প্রায় জোর করে বলল, তুমি নৌকা ওই ঘাটে বাঁধো, আমরা নেমে দেখব ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, ওই ঘন জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে, তাকে ফেলে রেখে আমরা চলে যেতে পারি না। তোমরা বিপদে পড়বে গো বাবুরা,
আমার কথা শোনো। কেউই তার কথা শুনতে নারাজ। অগত্যা মাঝি তার নৌকা জঙ্গলের ঘাটে ভিড়াতে লাগলো। কোনো বিপদ হলে আমি জানি না বাবুরা। কিরকম বিপদ? সে আপনারা বুঝবেন না। আপনাদের এতবার করে বারণ করার পরেও আপনারা যখন আমার কথা শুনলেন না, তখন আর আমি কি বলবো বলুন? আমার ভাড়া মিটিয়ে দিন, আমি চলে যাই। হরিশ একটা আধুলি বের করে নৌকার পাটাতনের উপর রেখে দেয়। তারপর রাগের মাথায় বলে ওঠে, টাকাটা নিয়ে নদীর জলে ডুবে মরো, বুঝেছ? স্বার্থপর লোক একটা। ব্যাপারটা আমার ছোট মামার খারাপ লাগলেও তিনি কিছু বললেন না। দুজনে নৌকা থেকে নেমে গেল। নিতাই মাঝি তার নৌকা ঘুরিয়ে নিয়ে চলে যেতে লাগলো। কান্নার আওয়াজটা খুব কাছেই কোথাও থেকে আসছে বোঝা গেল। অন্ধকারের মধ্যে তারা পথ চলতে লাগলো। মাছ ধরার কথা দুজনে বেমালুম ভুলে গেছে। খানিকটা এগোতেই তারা দেখলো একটা পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ির ভিতর থেকেই কান্নার শব্দ আসছে। এই জঙ্গলের ভিতরে এই পোড়ো বাড়িতে মেয়েটাকে ফেলে রেখে গেছে কেউ। চল এগিয়ে গিয়ে দেখি ব্যাপারখানা কি। দুজনে মিলে এগিয়ে গেল সেই পরিত্যক্ত বাড়ির দিকে। বাড়ির সামনে যেতেই তারা খিলখিল করে হাসির শব্দ শুনতে পেল। এবার সেই হাসির শব্দ শুনে তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। হরিশ সাহসে ভর দিয়ে ধরা গলায় জিজ্ঞেস করলো, কে মা তুমি? এমন ছলনা করছো কেন? ভিতরে আয়, তোরা দুজনে ভিতরে আয়। দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে সেই পোড়ো বাড়ির ভিতরে গিয়ে ঢুকলো। বাড়ির খোলা দরজা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। তারা শুনতে পেল নূপুরের শব্দ। অন্ধকারে কোনো কিছুই ঠাওর হচ্ছে না, শুধু নূপুরের শব্দ অনুসরণ করে তারা চলেছে। তারা মন্ত্রাবৃষ্টের মতো সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কারো মুখে কোনো কথা নেই। সামনে কোনো অদৃশ্য শক্তি যেন তাদের টেনে নিয়ে যাচ্ছে। তারা সেই পোড়ো বাড়িটার ছাদে দাঁড়িয়ে গিয়ে পৌঁছলো। পরিতোষ, 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 পরিতোষ। ছোট মামা হঠাৎ যেন শুনতে পেলেন তার নাম ধরে কেউ ডাকছে। সম্বিত ফিরে পেতেই মামা দেখলেন সেই বাড়িটার ছাদের উঁচু রয়েছে তারা। মামার চোখের সামনেই ছাদ থেকে জঙ্গলের মধ্যে ছাপ দিল হরিশ। ভয়ের চোটে মামার মুখ থেকে কোনো কথা বের হয় না। এক ছুটে দূরদার করে সিঁড়ি দিয়ে নেমে এলো মামা। এরপর দৌড়ে পৌঁছে গেল নদীর ধারে। সেখানে তখনও নিতাই মাঝির নৌকা বাঁধা। সে একটা বিড়িতে শুক টান দিতে দিতে বলল, বন্ধুকে রেখে এলে বুঝি? তুমি সব জানতে নিতাই দা, তাহলে তাহলে তখন কেন বলনি? হ্যাঁ, নিচে কথা বলনি গো বাবু। আমি বারবার করে মানা করেছিলুম। ও এভাবে সবাইকে পথ ভুলিয়ে নিয়ে যায়। তারপর তোমার কথা শুনলে আমি হরিশকে হারাতাম না। হরিশ রে। তারা দুজনে ছোটবেলার বন্ধু। আজ শুধুমাত্র তাদের হঠকারিতার জন্য এমনটা হলো। তোমাদের তখনই বারণ করেছিলুম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলে না। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলে গো বাবু। ছোট মামা অবাক হয়ে কিছুক্ষণের জন্য জলের দিকে তাকিয়ে রইলেন।
তারপর বললেন, কিন্তু আমার নাম ধরে ডাকলে কে? আর সেই মেয়েটি বা কে, যে নুপুরের শব্দ অনুসরণ করে আমরা মৃত্যুর দিকে চলেছিলাম? সে কি চায়? মেয়েটির নাম রুক্মিণী, ওই বাড়ির একমাত্র কন্যা। ওর বাবা ছিল একজন মাঝি। মেয়েটির বয়স যখন মাত্র 10 বছরের, তখন তার সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়। মাঝি হলেও নিজের সামর্থ্য অনুযায়ী তার বাবা অনেক ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু মেয়েটির কপালে বোধহয় অন্য কিছুই লেখা ছিল। তার স্বামী ছিল পাগল। বিয়ের দিন রাত্রে সে কথা জানতে পারে রুক্মিণী। বাবা মায়ের একমাত্র সন্তান সে। তার এমন করুণ পরিণতির কথা জানতে পারলে তার বাবা মা খুব কষ্ট পাবে, সেই ভেবে সে চুপ করে যায়। কিন্তু কিন্তু তার পাগল স্বামী, সে কোনো কিছু না বুঝেই মেয়েটির উপর অত্যাচার করতে শুরু করে সেই রাতেই। আর এই করতে গিয়েই হঠাৎ করে মেয়েটির হাতে মারা পড়ে তার স্বামী। রাগে দুঃখে অসহায় হয়ে রুক্মিণী বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। তখন এমন জঙ্গল ছিল না। কিন্তু মেয়ে জামাইয়ের এমন করুণ পরিণতির পর তার বাবা মা আর এই বাড়িতে থাকতে চান না। তারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। তারপর ধীরে ধীরে এখানে গজিয়ে ওঠে এই ঘন জঙ্গল। প্রতি অমাবস্যার রাতে এই বাড়ি কেড়ে নেয় একজনের প্রাণ। আমি তোমাদের বারণ করা সত্ত্বেও যখন জোরপূর্বক তোমরা ওখানে গেলে, তখনই বুঝলাম নিয়তি তোমাদের টেনে নিয়ে যাচ্ছে। সেখানে আমার আর কিচ্ছু করার নেই। প্রতি অমাবস্যায় কোনো না কোনো পথিক ওই নিয়তির কবলে পড়ে ওইখানে প্রাণ হারায়। আমি চলে যেতে চাইলেও আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, তোমাদের বিপদে এইভাবে ফেলে চলে যাওয়া যায় না। আমাকে সকলেই তাহলে ভীরু কাপুরুষ বলবে। তাই আবার ফিরে এলাম জঙ্গলের ঘাটে। মনে মনে ভাবলাম, যদি নিয়তিকে জয় করে কেউ ফিরে আসে, আমি তাকেই পার করব। এইসব আলোচনা করতে করতেই নৌকা ঘাটে এসে লাগলো। ঘাটে নেমে ছোট মামা বাড়ি ফিরে এলো। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাড়ি ফিরে বিছানার শুয়ে সেদিনের সেই বাড়িটার কথাই ভাবতে লাগলো ছোট মামা। হঠাৎই তার মনে পড়ল, তার নাম ধরে না ডাকলে মামাও হয়তো আজ বেঁচে থাকতেন না। কিন্তু ওই ঘন জঙ্গলে নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর থেকে তার নাম ধরে সেই রাতে ডেকেছিল কে? সে উত্তর মামা আজও পাননি। এই ঘটনার পর নিতাই মাঝির সাথে গিয়ে জঙ্গলের ঘাটে ছোট মামা একটি খুঁটি পুঁতে লিখে রেখে এসেছিলেন, এই ঘাটে নৌকা ভিড়বে না, তাহলেই বিপদ। এরপর থেকে ওখানে আর কেউ কখনো যায় না।